রক্ত মাখা একজোড়া জুতো। আমি দেখেছি একটা ছেলে চোখে চশমা পরে গিয়েছিল রাজপথে। সে চেয়েছিল ওটার ন্যায্যতা, কিন্তু তার বুক ফাঁকা করে দিয়েছিল এই রাষ্ট্রের গুলি। আমি শুনেছি একটা মেয়ে গিয়েছিল আলোর মিছিল। সে বলেছিল তার মুখ ক্ষেত্রে গিয়েছিল নির্ভুল নীরবতা। আমার বুক ভরে উঠেছে গর্জে ওঠা কণ্ঠে আর চুপসে যাওয়া নিঃশ্বাসে। তোমরা কি কখনো শুনেছ দেয়ালের কান্না? যখন রাত গভীর হয় তখন আমি হঠাৎ করে কেঁপে উঠি, কারণ রোজ রাতে তোমরা আমার গায়ে রক্তের ছাপ এঁকে দিয়ে যাও। এগুলো শুধু মানুষ নয়, এগুলো এক একটা শব্দ, এগুলো এক একটা উচ্চারণ, এগুলো এক একটা অসমাপ্ত কবিতা। এই কাঠের ঘরে শুয়ে আছে রহিমুল, একজন রিক্সা চালক। সে ছিল পথের লোক। তার ছেঁড়া চটি দিয়ে ভেবে যাওয়া যেত শহরের নিষ্ঠুরতা। তার শরীরটা ছিল হারে কাটা, আর চোখে ছিল আলো। বাচ্চাটার জন্য হাত জোগাড়ের এক অসীম সংগ্রাম। তার কাছে ঢাকা ছিল এক রাস্তা, যেখানে সে রোজ চালের কেজির সাথে লড়ত আর স্বপ্ন দেখত। সে বলেছিল, সাহেব দাম বাড়ি, কিন্তু গুলি কেন চলবে? তার কথা কে উত্তর দেয়? তাকে উত্তর দিয়েছিল রাষ্ট্রের গুলি। তার খুব ফাঁকা হয়ে গেল, আর এই রাষ্ট্র বলে উঠল অপ্রীতিকর পরিস্থিতি। এই তিন দোকান ঘুরা ঘুরা এমন লাগলো যেন যুদ্ধ করতেছি। যুদ্ধ? তোমরা যে যুদ্ধে নামছো এটা তো তোমাকে যুদ্ধ। ওরা ওই যে ওই বুড়ি গঙ্গার পাড়ে বসা চায়ের কাপড়। তোমরা বললেই লিখেছে রগো পাল্টাই। তাহলে আমরা কেরা মরিয়ম? আমরা কেরা? আমরা রিক্সা চালাই খাই, তাই বলে কি আমরা মানুষ না? আমি তো আর তেমন কিছু কই নাই। আমি তো খালি কইছি আমার পোলাটা জানি স্কুলে যাইতে পারে, ওর গায়ে জানি গুলি টুলি না লাগে। আমার এই কথা এই মাথা ব্যথা তাদের বলতো। আমার ভয় করে। আর তুমি কই গেছিলা? কইছিলা ধারে কাছে উঠাইবা। আমি তো গিয়েছিলাম ধারে যাই নাই। আরে শুনো না, আমি তো গেছিলাম একটা বড় চা খাইতে। চাইয়া দিলাম হঠাৎ একদম ফটানোর শব্দ। এর মধ্যে আবার একটু চিল্লাই কইতাছে, কোটা সংস্কার চাই, বিচার চাই, শিক্ষা চাই। আর আমি একটু খাই দাঁড়ায় ভাবতেছিলাম এই পোলাপান গুলা কিছু
আমার তোমার কি দিতে পারে আর দেখ আমি তোমাদের খাবার খাই গল্প করতেছি ওইদিকে দিন শেষে মহাজনাতে 600 টাকা করে যদি লাগে সে খেয়াল কি আছে তার মধ্যে মাথা বাড়ি কিস্তি কোলা ও ভালো কথা মনে করছো আর সকালে কিস্তি দিতে কি কো আমি তো কই সাইজ দিতে পারি আচ্ছা ভালো কাম করছো তাহলে আমি রিক্সা নিয়ে বাইরে যাই তুমি রান্না বাড়া করে যাই আমি দুপুরে এসে খামানি এই সাবধানে যাও কিন্তু আচ্ছা ঠিক আছে আমারও তো দিক মেলা কা তারপরে তোমার ভাই হ্যাঁ ও আমি তাহলে রিক্সা নিয়ে বাইরে গেলাম ভাই আচ্ছা যাবে আচ্ছা কোন রোডে যাবে আইস যাত্রাবাড়ি রোডে যাবো আচ্ছা তুমি রোডে যাও আচ্ছা ঠিক আছে যাত্রা সমাজ যাত্রা সমাজ এই শহরে রাস্তা কইতাছে এই এই পোলাপান কইতাছে ওটা নয় ন্যায্যতা চাই এই বিচারহীনতার শেষ চাই ওগো কথা শুনে আমার মনে মধ্যে ভালো সময় নিতেছে না আই জানি শেষ আই বড় আমি জানি কি আছে তাকে কেউ গুলি করেনি বিশেষ কারণ শুধুমাত্র সে ছিল একজন সুবিধাজনক একজন দরিদ্র যার শব্দ এই শহরে বিপজ্জনক হয়ে ওঠে। আমি দেয়াল সব দেখেছি তার মুখে ছিল না কোনো স্লোগান তবুও তার বুক ফুটো করে দিয়েছিল এই রাষ্ট্র একটা গুলি দিয়েই মুছে ফেলা হলো একটা ভবিষ্যতের ভয়। সে মরে শুধু বলে খেয়ে সে মরেছে এক অন্ধকারে যেখানে স্বপ্ন দেখতে পায়। আমি দেয়াল আমি তার লাশের পাশে দাঁড়াই। কারণ আমি দেখেছি এই শহরে কেমনে তার রক্ত দিয়ে লিখে দেওয়া হয়েছিল এক অসমাপ্ত কবিতা। রিক্সা চালকের স্বপ্ন বিপজ্জনক হতে পারে। সে ঘুমিয়ে আছে এক নষ্টবিদ্ধ স্বপ্নবাস নাম ছিল তার ব্যাগ হাতে বই চোখে আলো সে লিখতে চেয়েছিল রাষ্ট্র ব্যবস্থায় শ্রেণী ন্যায্যতার কারণ কিন্তু পায়নি সময় কারণ তার বুক ছিল অতিরিক্ত খোলা তাকে গুলি করা হয়েছিল বুকে মাছ করাবো কারণ সে জেনে নিতে চেয়েছিল কেন কোনো কোনো জন্ম এত অগ্রাধিকার পায় কেন কোনো কোনো জন্ম প্রশ্ন হয়ে থাকে মামা কি করছো আরে রাত 8:30 গেছিল তাই আচ্ছা অ্যাসাইনমেন্ট রাস্তায় দাঁড়ালে আমাদের ভবিষ্যৎ বলতে চাবে আমাদের সময় তুই বুঝছিস তুই ভয় পাস না ওরা কানে চলে যান গলায় গুলি করে তাই তো দাঁড়াই আমার বন্ধুর মা রাখে সকালে ভাত চলে আর কেউ ওটা পেয়ে সুবিধা ভোগ করবে সে অন্যায় আর আমি প্রতিবাদ করবো না তাই বলে এবার ওটাতে হারা করে দিন হ্যাঁ দশটি বৃষ্টি পড়তে ভয় করছি দেখি কি করতে আপনারা বললি অধিকার দিয়ে দিলে প্রতিবাদ জানবাই বাহ লাইনের দারুণ হ্যাঁ সত্যি দারুণ এটা শুধু লাইন না নি এটা আমার কাঁচা তোর মনে আছে আমার মারা গেল ছাত্র অবস্থায় আমি মাইনে না পেয়ে দুবেলা দুটো করে ভাত খেতে পারি না আজকে ওটা পেয়ে সরকারি চাকরি নেই আমার যোগ্যতা তখন কি ছিল শুধুই অভাব তাই বলে তুই যদি অন্যদের মতো মিছিলে না যেতিস প্রতিবাদ না করতিস তোকে নিয়ে বড্ড ভয় হয় আমার মামা এ রাষ্ট্র বইয়ের প্রথম পাতায় শিক্ষা দেয় সবার জন্য সমান অথচ শেষ পাতায় পদটিকা ঝুলে থাকে
কিছু কিছু অধিকার শুধু জন্মসূত্রে বরাদ্দ। আমার রক্ত যদি ওই পাতায় একটা দাগ হয়, তাও ইতিহাস একদিন বুঝবে কোন ছাত্রটা প্রশ্ন করেছিল। আমরা সবাই আপনার প্রশ্ন করছিলাম, প্রশ্ন করে নিয়ে শুধু তোরা সবসময় আমাকে নিয়ে মজা করিস। আমিও তো তোদের মতো প্রশ্ন করতে চাই, তোদের মতো প্রতিবাদ করতে চাই। আমরা মেয়েরা যদি তোদের সাথে আন্দোলনে না নামতাম, তাহলে তো শ্বাস পেতিস কি করে? তাই তো ঠিক কথা বলেছিস। তাহলে চল আমরা সবাই মিলে প্রশ্ন তুলি। বঞ্চনার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, ছাত্র সমাজ, ছাত্র সমাজ, ছাত্র সমাজ, ছাত্র সমাজ, ছাত্র সমাজ, ছাত্র সমাজ, বঞ্চনার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে।
এই কফিনে রয়েছে বইয়ের পাতা, লাল কালি দিয়ে নয়, লাল রক্ত দিয়ে লেখা। আমি প্রশ্ন করেছিলাম, নাম ছিল নাই, আঙুলের রং ছিল, চোখে ছিল গল্প। সে কাঁদলে বৃষ্টি নাম, সে হাসলে দিন ফুটে। কিন্তু সেই দিন যেদিন মিছিলের মধ্য থেকে তার হাসি হারিয়ে গেল, সেদিন এই শহরের বুকে একটা গুলির দাগ পড়ে। জানো, যখন শিশুরা আকাশের দিকে হাত বাড়ায় তখন
এই রাষ্ট্র পরিচালনা যেন তারা আকাশের নয়, তারা কেবলই মাটির নাগরিক। এই রাষ্ট্র ভয় পায় জন্মকে, এই রাষ্ট্র ভয় পায় রং, খেলা আর স্বপ্ন। তাই তো তারা গুলি চালায় ছবির ভেতর, স্যান্ডেলের ফাঁকে আর গুলির ডগায়। নাই, সে একজন এখন শিশু নয়, সে এক প্রতীক, যে স্বপ্ন দেখতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসে। চতুর্থ পাপড়িটা ছোট, তবু মনে হয় তার ভেতর খুব ফাঁকা, কারণ সে ছিল পূর্ণ না আত্মা। রঙের ভেতর রক্ত লুকিয়ে রাখা মেয়েটি, যার শুরুতে ঝুলেছিল সংসার, স্বপ্ন, স্বাধীনতা। তেমনি
তাদের কাছে এক একটা সংখ্যার হিসেব। আসমা, তুমি যাও, তবে মনে রেখো এই রাস্তা পিচ নয়, এই রাস্তা আবু। আমার ভয় নাই, আমি জানি আমার ভাই কেমন করে হাসে। যদি মরতেই হয় এই জামা পরে মরবো, আমি নিজে সেলাই করেছি। মিছিলে আমার ভাই, আমি যাবো ওরা খুঁজতে। এই কারখানা আমার না, আমার ভাইয়ের রক্তের দাম বেশি। দুনিয়ার মজলুম, বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? তাকে তারা গুলি করেনি পিঠে, তাকে তারা গুলি করেছে বুকের মাঝখানে, যেখানে সে আশা রাখে, যেখানে সে রাখে ভালোবাসে। একজন শ্রমিকের বুক মিশলে মিশে যাওয়া স্বপ্ন এত সহজে ভেঙে যায়। এটা কোনো চিকিৎসা নয়, এটা রাষ্ট্রের ক্ষমাহীন হাতের কালি। ওরে আল্লাহ রে, আমার ভাতারের কি হইলো? ও বাজার, কথা কও, ডাক্তার সাহেব, আমার ভাতারের কি হইলো? ওই কথা কইলে কে ডাক্তার সাহেব? বাধা, ওরে বাধা সাহেব। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। এখন কোথায় আছে? ওকে কোথায় নেওয়া হয়েছে? হ্যালো, হ্যালো, এই সময় ফোনটা বন্ধ হয়ে গেল। আমি এখন ওকে কি করে খুঁজে পাই? ডাক্তার সাহেব, আমার স্বামীকে দেখেছেন, ওর নাম রবি, বয়স 42। আমার স্বামী এখন কেমন আছে ডাক্তার সাহেব? ও বাঁচবে তো? ওকে যে করে হোক বাঁচান ডাক্তার সাহেব। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ও ছাড়া আমার আর কেউ নেই। আমি কেন ওকে অভিযোগ দিতে দিলাম? আমি কেন ওকে আটকা ধরতাম? তুই তোর হারিয়ে যাও সেই স্ক্রিনিং সুটটা আমি নিয়ে এসেছি রে, যেটা আমি লুকিয়ে রেখেছিলাম। তুই কি কখনো আমাদের সাথে স্ক্রিনিং কম্পিটিশন করতে পারবি না? তোর পা কি হলো? তোর পা কি হলো? ঠিক হবে না। আমার বন্ধু কই? ওর নাম রিভার। ও আমার সাথে ক্লাস 9 এ পড়ে। ও আমার সাথে মিছিলে গিয়েছিল। ওর মাথা বা আমাকে আঘাত লেগেছিল। ও এখন কোথায় আছে? ও কি বেঁচে আছে? সিস্টার, আপনি আমার আম্মুকে দেখেছেন? আমাকে প্রতিদিন স্কুল থেকে দিতে আসতো। আজকে প্রায় 5 ঘন্টা হয়ে গেল। এখন আম্মু আমাকে নিতে এলো না। আমি এখন কি করে একা একা বাসায় যাবো? আরে, এসব কি হচ্ছে? সকাল থেকে একটার পর একটা রোগী আসছে, কারো হাত নেই, পা নেই, কারো হাতে গুলি, পায়ে গুলি। উফ, আর ভাল লাগছে না। রক্ত রাখতে কাজ ছাড়াবালা। এটা তো হসপিটাল হয় না, এটা মৃত্যু পর্যন্ত যত সব। অনেকটা নিউরো মাথায় মার খেয়েছে। হে মাড্ডমা, রক্ত লাগছে 3 ব্যাগ। উফ, এক কথা বারবার তো তার ভালো লাগছে না। আইসিইউ ফুল, ফাইল পাঠিয়ে দাও পুলিশ হেডকোয়ার্টারে। এদের নাকি আইডেন্টিফাই করতে হবে। ওরা তো জানে না এই হাসপাতালে রাষ্ট্রের নয়, রাষ্ট্রপতি। এটা হাসপাতাল, এটা একটি রাষ্ট্রের কবিতাহীন সংগৃহীত। প্রতিটা শয্যা যেন একটা স্তব্ধ প্রতিভা, আর প্রতিটা প্যাকেজে লেখা আছে আমরা শুধু বলতে পেরেছি। আমি দেখেছি কিভাবে একটা জাতি নিজের ভবিষ্যৎকে অস্ত্রের সামনে ফেলে রাখে শুধুমাত্র ক্ষমতার সামনে। এরা বলতে চেয়েছিল রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু আজ তাদের শরীর নিয়ে রাষ্ট্র চর্চা হচ্ছে।
নার্স, আমাকে দেখুন, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখে যন্ত্রণা করছে। আমার অনেক কষ্ট হচ্ছে, আর একটু পরে মনে আমার মা আসবে, আমাকে বলবেন আমাকে এখান থেকে নিয়ে যেতে। হসপিটাল আমার ভালো লাগছে না। তোমরা যদি জানতে যে হাতে ফুল ফুটলে হাত ছিন্ন হয়, তাহলে তোমাদের চোখে একটা জল আসে, কিন্তু না, তোমাদের চোখ তো কাছে, আর এই শিশু মুখগুলো কেবল নির্দেশ পালনের লক্ষ্য বস্তু। আমরা শুধু বলতে চেয়েছিলাম হারিয়ে যায় শব্দ, সাহস ও স্বাধীনতা। এটি আর হাসপাতাল, এটি এক গণকবরে পরিণত হয়েছে। তোমরা যারা নিঃশ্বাস ফেলে গেলে, তোমাদের সেই নিঃশ্বাস থেকে জন্ম নিল আরেকটি নতুন পথ। আমি সাক্ষী রেখেছি, শোক নয়, তোমরা ছুঁয়ে দিয়েছ ভবিষ্যৎ। এই যে কফিন, ভেতরে শুয়ে নেই শুধু মৃতদেহ, ভেতরে আছে স্পর্ধা, ভেতরে আছে কুড়ি হয়ে ওঠা জেগে থাকা সকাল। এই যে 5টি কফিন, তোমাদের মৃত্যু এখানে শেষ না, এটা শুধুমাত্র তোমাদের কণ্ঠে বয়ে নিয়ে যায় তোমারই স্বপ্নের কণ্ঠ, তোমারই পরিবার বয়ে নিয়ে যায় তোমার বন্ধুর সাথে, তোমারই রক্ত জমে থাকে তোমার শারীর আচরণ। আজ থেকে আমি একলা চলব, কিন্তু তোমার সাহস আমার সব। আমার ছেলের মতো প্রতিটি ছেলে তারার মতো জ্বলে ওঠে বিপ্লবের আকাশে। সেলাই মেশিন থেমে গেছে ঠিকই, কিন্তু লড়াই শুধু এখনো কাটেনি। তুই তাই ঠিকই, কিন্তু তার সামনে এখনো আমাদের হাতে শেখায়। এখনো আকাশে কত, এখনো হৃদয় ব্যথা, কিন্তু ঘুম ভেঙেছে, এই শহর আর ঘুমায় না। আমি ছিলাম এক নীরব রাত্রি, আজ আমি হয়ে উঠি গর্জন। তোমাদের মৃত্যু এখানে শেষ না, এটা শুধুমাত্র। জেগে ওঠো, জেগে ওঠো তুমি। এই 5 কফিন নয়, 5টি অক্ষর লেখা হলো জীবন। রক্ত ঘিরে লেখা এই শব্দ ফেলতে পারবে না কোনো দমন জীবন। আজকের দিন শেষ, কিন্তু এই নাটক নয়। তোমরা যারা দেখেছো শুনেছ, তোমাদের হাতেই গেঁথে দিলাম নতুন একটি দিন, যেখানে মৃত্যু হবে, যেখানে শুরু হয় জন্ম। আজকের কফিন আগামী দিনের কাব্য। তোমরা যারা দেখেছিলে